হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? সবাই ভালো আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আমরা আজকে যে জিনিসটা বা যে বিষয়টার উপরে আলোচনা করব, আলোচনা থেকে বলা ভালো আমরা আজকে কাজ করব। ইট ইজ গোয়িং টু বি সাম কাইন্ড অফ এক্সারসাইজ, অ্যান্ড অফকোর্স দ্যাট এক্সারসাইজ ইজ নট the physical exercise, it is the exercise of our comprehension of a particular lesson 3 of class 9. And there was the poem entitled Autumn, and it was written by, or it is better to say, written by John Clare. And the items that are given there in the exercise will be done by us. So without wasting time, let's move on to the items that we are supposed to do. ওকে, তো আমাদের যে জিনিসগুলো করতে হবে, যে আইটেমগুলো করতে হবে, সেই আইটেমের দিকে আমরা চলে যাচ্ছি এবং খুব দ্রুত আমরা এগোবো, কারণ বেশ কিছু আইটেম রয়েছে, শর্ট স্প্যান অফ টাইম। সো এক্সারসাইজ 1, অ্যাকচুয়ালি অ্যাজ ইউ অল নো, আমাদের এক্সারসাইজগুলো মূলত 3টে সেগমেন্টে বিভক্ত। একটা হচ্ছে কম্প্রিহেনশন, অর্থাৎ যে টেক্সটটা আমরা পড়ে এলাম সেটা কতটা বুঝেছি আমরা, সেটার একটা পরীক্ষা থাকে এখানে। সেকেন্ড যেটা সেগমেন্ট থাকে বা সেকেন্ড সেকশন যেটা থাকে সেটা হচ্ছে গ্রামার সেকশন, এবং গ্রামারি নিউজ, ব্যবহারিক ব্যাকরণ বা ব্যবহারিক গ্রামারের ব্যাপার থাকে, কিছু আইটেম থাকে। আর 3 নম্বর সেগমেন্টটা থাকে রাইটিং স্কিলের উপরে। তো আমরা এখন যাচ্ছি, উই আর গোয়িং টু এন্টার দ্য ফার্স্ট সেকশন, দ্যাট ইজ ইউর কম্প্রিহেনশন স্কিল। এক্সারসাইজ 1 যেটা আমাদের প্রথমেই তুলে ধরছে, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, পেজ নাম্বার 20. And obviously I would ask every one of you who are watching me to have your textbook with you. And obviously without the textbook it is not possible to follow what I say. তো আমরা এক্সারসাইজ 1-এর যে ফার্স্ট আইটেমটা রয়েছে কারেক্ট অল্টারনেটিভস, প্রত্যেকটাতে আমরা দেখতে পাচ্ছি 4টে করে অল্টারনেটিভস রয়েছে, তার মধ্যে সঠিক যেটা সেটাকে আমাকে টিক দিতে হবে। আমি এটাকে বোর্ডে করাচ্ছি না, টাইমটা বাঁচবে। সো তোমরা যারা ফলো করছো আমাকে, বইয়ের যে আইটেমগুলোতে রয়েছে তার সঠিক আইটেমের পাশে বা সঠিক অল্টারনেটিভের পাশে একটা পেন্সিলের দাগ দিয়ে নেবে। আর সবচেয়ে ভালো হয় যদি বইতে দাগ না দাও, খাতাতে করে নাও। প্রথমটা দেখে নিই আমরা কী রয়েছে। অল থ্রু দ্য ডে দ্য ফিটফুল গাস্ট শেকস। সারাদিন ধরে ওই যে ফিটফুল মানে ইরেগুলার, গাস্ট অফ উইন্ড, সেগুলো নাড়িয়ে দিয়ে যাচ্ছিল। কাকে নাড়িয়ে দিয়ে যাচ্ছিল? 4 অপশানস আর দেয়ার, 4 অল্টারনেটিভস আর দেয়ার। উইন্ডো পেন, কার্টেন্স, কেসমেন্ট অ্যান্ড ডোর। অ্যাকচুয়ালি এখানে একটা কনফিউশন হয়, আমাদের কনফিউশনটা দুটো অপশানের মধ্যে আসবে, একটা হচ্ছে উইন্ডো পেন এবং কেসমেন্ট, বাকি দুটো তো আসছেই না। কার্টেন্স অ্যান্ড ডোর আমরা জানি এই দুটো আসবে না, কারণ আমরা জানি কেসমেন্ট এমন এক ধরনের জানলা যেটা দরজার মতো খোলা যায়, আর উইন্ডো পেন বলছে জানলার পাল্লা। তো ব্যাপারটা হচ্ছে উইন্ডো পেনের কথাটাও কিন্তু কবিতার মধ্যে রয়েছে, ফলে পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের মধ্যে একটা কনফিউশনের তৈরি হয়। কিন্তু এখানে আমরা কোন অপশানে যাব সেটা একটু টেক্সটের দিকে আমি কনসেন্ট্রেট করতে বলবো, কারণ এক্স্যাক্ট লাইনটা কি বলছে। আই লাভ দ্য ফিটফুল গাস্ট, এখানে আমরা পাচ্ছি রেফারেন্সটা, দ্যাট সেক্স দ্য কেসমেন্ট অল ডে। সো এক্স্যাক্টলি কেসমেন্টের আমরা পেন পেতে পারি, উইন্ডো পেন যেগুলো, সেটা তো পরের ব্যাপার। আমরা কিন্তু যাব কেসমেন্টে, যেহেতু এক্স্যাক্ট সেই কনটেক্সট থেকে আইটেমটা তুলে ধরা হয়েছে। সেকেন্ড ওয়ান, দ্য পোয়েট লাভস টু সি দ্য শেকিং টুইক ডান্স টিল দ্য। ওকে, কবি ভালোবাসেন দেখতে শেকিং, নৃত্যরত ওই টুইক বা গাছের যে ডগার দিকের অংশগুলো, ছোট ছোট যে শাখার মতো অংশগুলোকে নাচতে দেখতে ভালোবাসেন তিনি। টিল কতক্ষণ পর্যন্ত? টিল কামিং অফ ডন, উষা আসা পর্যন্ত, আর্লি যেটাকে আমরা মর্নিং বলি সেটা আসা পর্যন্ত। এন্ড অফ নাইট, রাতের শেষ ভাগ পর্যন্ত। এন্ড অফ আফটারনুন, বিকেলের শেষ ভাগ পর্যন্ত। শার্ট অফ ইভ, আমার মনে হয় টেক্সটের দিকে আর ফেরা দরকার নেই, কারণ শার্ট অফ ইভ এই কথাটাই টেক্সটে রয়েছে। যদি কারোর কনফিউশন থাকে টেক্সটে একটু কনসাল্ট করে নাও। দ্য স্প্যারো স্যাট অন, 3 নম্বর আইটেমে আমি যাচ্ছি, তাহলে 2 নম্বরটায় আমরা ডি অপশানে গেলাম, এবং 3 নম্বরে আমরা দেখছি কি দ্য স্প্যারো স্যাট অন, স্প্যারো বা চড়ুই পাখি বসেছিল কোথায়? অন। 4 অপশানস আর দেয়ার, কটেজ রিক, হাউস টপ, ওকে, মসি এলম ট্রিজ অ্যান্ড কেসমেন্ট। কটেজ রিক, কটেজের যে ওই রিক পার্ট যেটা কৌণিক একটা অংশ। হাউস টপ বাড়ির মাথায়। মসি এলম টপ বা মসি এলম ট্রি এটাও একটা রয়েছে, আর মসি মানে মশে ঢাকা এলম গাছ, এবং কেসমেন্ট ওই যে দরজার মতো খোলা যে জানলা। অ্যাকচুয়ালি লাস্ট দুটো আইটেম আসছে না, কনফিউশন থাকবে প্রথম দুটোর মধ্যে। বাড়ির ওপরে
কটেজকে যদি আমরা বাড়ি ধরে নিই তাহলে সেটা তারও উপরে বলছে, তার রিগের উপরে। এক্স্যাক্ট এক্সপ্রেশনটা কিন্তু ছিল কটেজ রিগ। তো আমরা কটেজ রিগের দিকেই যাব, কারণ আমাদের টেক্সটে যে কনটেক্সটটা বলেছে সেটা নিয়ে আমাদের এগোতে হবে। এবং যদি তোমাদের এটাকে একটু দেখেও নিতে পারো তোমরা, আই লাইক টু সি দ্য শেকিং টুইক ডাউন স্টিল দ্য সর্ট অফ ইভ দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ। দ্যাট ইজ দ্য আনসার ইন দ্য লাইন। সো নেক্সট ওয়ান, দ্য পিজিয়ন্স নেসেলড রাউন্ড দ্য, আনসারটা মুখ দিয়ে আমার বেরিয়ে আসছিল প্রায়, যাই হোক, পায়রাগুলো নেসলিং করছিল কোথায়? রাউন্ড দ্য কেজ, খাঁচার চারদিকে। কোট, কোট মানে নেস্ট। ব্রাঞ্চ, গাছের শাখা। হিথ, পরিত্যক্ত জমি। ডেফিনেটলি এখানে আর টেক্সটের দিকে যাওয়ার কোনো দরকারই নেই, আমরা জানি আনসারটা আসবে কোট। ওকে, অ্যান্ড অবভিয়াসলি দ্য ফিফথ ওয়ান, দ্য কক ওয়াজ ক্রোয়িং, মোরগ ডাকছিল, চিৎকার করছিল কোথায়? আপন দ্য ডাং হিল, অর্থাৎ পশুর মলের স্তূপের উপর দাঁড়িয়ে। লি, ঘাসে ঢাকা প্রান্তরে। ওকে, ট্রি টপস, গাছের মগডালে চড়ে। মিল সেলস, উইন্ড মিলের যে সমস্ত ডানাগুলো থাকে সেই ডানার উপরে কক চড়ে গিয়েছিল। ব্যাপারটা তা তো নয়, ট্রি টপেও হবে না, মিল সেলসও আসবে না, লিতেও আসবে না। সো উই উড গো ফর the first one, the first option, that is dunghill. And it is going to the next one, the sixth one, the grunting pigs. গ্রান্টিং, ঘোঁতঘোঁত শব্দ করছে, এরকম একটা ঘোঁতঘোঁতানি শব্দ করছে যে পিগগুলো, তারা কী করছে? ওয়াক স্লোলি, স্ক্র্যাম্পার বাই, স্ক্র্যাম্বল অ্যান্ড হারি, ডাইভ অ্যান্ড সুইম। এক্স্যাক্টলি আমরা যদি চলে যাই একদম লাস্ট লাইন অফ দ্য পোয়েম, স্ক্র্যাম্বল অ্যান্ড হারি ওয়্যার দে ফেল, দ্য গ্রান্টিং পিগস দে ওয়েট ফর অল, ওকে, স্ক্র্যাম্বল অ্যান্ড হারি ওয়্যার দে ফল। সো এখানে যদি স্ক্র্যাম্বল অ্যান্ড হারি শব্দটাই রয়েছে, ফলে আমরা স্ক্র্যাম্পার বাইতেও যাবো না, ওয়াক স্লোলিতেও যাবো, ওয়াক স্লোলিতেও আসবেই না, ডাইভ ঝাঁপ মারা এবং সুইমিং এটাও যাবো না। সো আমরা যাবো স্ক্র্যাম্বল অ্যান্ড হারিতে। সো ইটস ওভার আই থিঙ্ক, অ্যান্ড উই আর গোয়িং ফর দ্য নেক্সট section of comprehension, that is exercise 2. And here we come across two questions which are definitely to be answered, and let's do that, or not that but those, better to say. Okay, chalo amra oglo kore ni. Okay, let me clean the board and let's move on to the answers. Okay, exercise 2. Exercise 2. What happens to the leaves of the mossy elm tree in autumn? যে মসি এলম গাছের যে পাতাগুলো, তার কি ঘটে, মানে ওই ঋতুতে অটামে এসে তার কি ঘটে? অ্যাকচুয়ালি আমরা জানি ওগুলোকে বাতাস বয়ে নিয়ে যায়, টেনে নিয়ে যায়, এবং কিছু জনকে উইন্ডো পেনে আছড়ে ফেলে, আর বাদ বাকি থেকে রাস্তা দিয়ে ঠেলতে ঠেলতে তাড়াতে তাড়াতে নিয়ে চলে যায়। এক্স্যাক্টলি আমাদের এই দুটো হ্যাপেনিংকে নিয়ে লিখতে হবে। খেয়াল করে দেখো, এখানে রয়েছে ফ্রম দ্য মসি এলম ট্রি অ্যান্ড দ্য মসি এলম ট্রি টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে টুয়ার্লিং দেম বাই দ্য উইন্ডো পেন উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন। দুটো ব্যাপারকেই কিন্তু আমাদের কম্বাইন করতে হবে আনসারের মধ্যে। সো কোয়াইট ন্যাচারালি আমরা ধরেই নিতে পারি দ্য গাস্ট অফ উইন্ড, ওকে, দ্য ফিটফুল গাস্ট অফ উইন্ড। সো ইট ইজ আই থিঙ্ক আইটেম নাম্বার 2-1. Yeah. Oh, so sorry. Most probably it is going to be beginning in autumn. With in autumn, we should begin the answer. Okay. In autumn, you may write in capital A, this word with capital A, but I think I would prefer for small a. Okay. In autumn, the fitful gust of wind takes the leaves away from the mossy elm trees, away from the mossy elm trees, tree or trees, কারণ একটা গাছ আছে, এটা আমরা সচরাচর আশা করব না, elm trees, and twirls fitful gust. যদি আমরা গাস্টস লিখি তাহলে কিন্তু আসবে, এগুলো সব
টেক আসবে, টেক্স হবে না, টুয়েলভ আসবে। ওকে, যেহেতু আমরা সিঙ্গুলার নিয়েছি সেই জন্য এটাকে আমরা টুয়েলভস করবো। অ্যান্ড টুয়েলভস দেম বাই দ্য উইন্ডো পেন, by the window pane with 1,000 others down the lane, with 1,000 others down the lane. That's it. In autumn, you may put a comma here. In autumn, the fitful gust of wind takes the leaves away from the mossy elm trees and twirls them by the window pane with 1,000 others down the lane. সো পুরো ব্যাপারটা কিন্তু আমরা কভার করে ফেললাম। এরপর আমি দেখে নেব কী রয়েছে কোয়েশ্চেনটা, এবং আমার মনে হয় এই কোয়েশ্চেনটা একটু আমাদেরকে ভেবেচিন্তে আনসার দিতে হবে। হোয়াট আর দ্য থিংস দ্য পোয়েট লাভস টু সি অন নভেম্বর ডেজ? এই প্রশ্নটার একটু স্পেশালিটি রয়েছে এই কারণে, বিকজ দ্য আনসার ইজ গোয়িং টু বি আ বিট এলাবোরেট। Practically, the question is asked, what does the poet love to see on November days? So the entire poem and the main activities that have been described in the entire poem should have been there in the answer, isn't it? তো আমাদের ভেবে নিতে হবে কবিতায় পুরো ব্যাপারটা যা যা বলা হয়েছে, যতগুলো অ্যাক্টিভিটি বা যতগুলো বিষয় নভেম্বরে যেটা কবি দেখতে ভালোবাসেন বা যেগুলোকে কবি দেখতে ভালোবাসেন, সবগুলোকে যদি আমরা আনতে পারি খুব ভালো, আর যদি নাও আনতে পারি তাহলে অন্তত চেষ্টা করতে হবে কত বেশি পরিমাণে আমরা ওগুলোকে তুলে ধরতে পারি। সো অন নভেম্বর ডেজ, নভেম্বরের দিনগুলোতে, ওকে, the poet loves to see, এইবারে খুব ট্যাক্টফুলি ব্যাপারটা আমাদের হ্যান্ডেল করতে হবে। কেন না, অ্যাকচুয়ালি এখানে প্রচুর জিনিস রয়েছে, তাহলে পুরো কবিতাটাকেই তুলে দিতে হয়, তাহলে কতটা ছোট করে কনসাইজ করে আমরা আনসারটা লিখতে পারি সেটা দেখে নেব। ওকে, লাভস টু সি দ্য কেসমেন্ট being shaken by the fitful gust of wind. একটা হলো। দ্বিতীয়টা কি না, পাতাগুলোকে টেনে নিয়ে যাচ্ছে, the leaves of the elm trees, or mossy elm tree কেউ লিখতে চাইলে লিখতে পারো, elm trees being taken away, driven away কেউ লিখতে চাইলে লিখতে পারো, being taken away by the wind। আমি আর বাড়াচ্ছি না, ওই ট্রায়ালিং ফাইলগুলো লিখতে হলে অনেক কিছু জিনিস চলে আসবে। সো the leaves of the elm trees being taken away by the wind, তারপরে কি আসবে, the shaking twigs, the shaking twigs একটা পার্ট গেল। তারপরে কি আসছে, sparrow on the cottage roof, বা চার্পিং স্প্যারো অন দ্য কটেজ রিক, আমি প্লুরালটাই প্রেফার করছি, চার্পিং স্প্যারোজ, উপরেটা একটু মুছতে হবে, কিছু করার নেই। ওকে, দ্য চার্পিং স্প্যারোজ on the cottage roof, একটু বড় হবে আনসারটা। cottage roof, the chirping sparrows on the cottage roof। তারপরে কি আসছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি the spring is like to see the cottage smoke curling upwards, the cottage smoke curling
C-U-R, curling upwards through the naked trees, through the naked trees. আমি আবার বলছি আনসারটা কিন্তু একটু বড় হবে, কিছু করার নেই। ওকে, তো নেক্সট ওয়ান, the nestling pigeons, but the pigeons nestling around the court, the pigeons nestling around their courts, around their nests. Okay, the pigeons nestling around their nests, round their nests. পরেরটা আমরা কি দেখব? the cock crowing upon the dunghill, the cock crowing upon the dunghill. আমরা এতগুলো না লিখে কিছু কয়েকটা লিখে আমরা এটসেট্রা লিখেও দিতে পারি, কিন্তু যেহেতু আমার মনে হয়েছে এই প্রশ্নটা নেচারটা একটু আলাদা, একটু এলাবোরেট হবে। ক্রোয়িং আপন দ্য ডাং হিল, ঠিক আছে। এরপরে কি আসছে যে দ্য মিল সেলস অন দ্য হেড আর গোয়িং, ওকে, দ্য মুভিং মিল সেলস, ওকে। নেক্সট ওয়ান, আমি ওই রাভেনের বুক থেকে পালক খসে পড়ছে, এটা আমি আর লিখছি না, কারণ অলরেডি আনসারটা অনেক বড় হয়ে যাচ্ছে। কেউ চাইলে লিখতেই পারে দ্য ফলিং ফিদার ফ্রম দ্য রাভেন্স ব্রেস্ট, এটা লিখতেই পারে কেউ। দ্য ফলিং ফিদার, এতটা যখন লিখলাম আর এটা কেন বাকি থাকে? ফ্রম দ্য রাভেন্স ব্রেস্ট, ফ্রম দ্য রাভেন্স ব্রেস্ট, ওকে। The falling acorns, the falling acorns and the grunting pigs running for them. Okay, yes, আর তো কিছু নেই না, ঠিকই আছে। and the grunting pigs, okay, running after them, মানে চেঞ্জ করা আর কি। অ্যাকচুয়ালি আনসারটা অনেক বড় হয়েছে আমি জানি, প্রথম থেকে ধরলে বেশ এলাবোরেট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, কারণ এই প্রশ্নটার ধরনটাই এরকমভাবে, যেখানে ডিমান্ড করছে ধরনটা যে কবি হোয়াট আর দ্য থিংস দ্য পোয়েট লাভস টু সি অন নভেম্বর ডে। যদি বলে দিত যে মেনশন 2 or 3 থিংস দ্যাট দ্য পোয়েট লাভস টু সি অন নভেম্বর ডেজ, তাহলে আমরা 2-3টে লিখতাম, কিন্তু যেহেতু এটা স্পেসিফাই করা নেই, এলাবোরেট আনসারটা হতে বাধ্য, কিছু করার নেই আমাদের সামহাও। তো আমরা মোটামুটি কম্প্রিহেনশন পার্টটাকে কমপ্লিট করলাম। এরপরে যেটা চলে যাচ্ছে আমি, সেটা হচ্ছে তোমাদের গ্রামার সেগমেন্ট যেটা রয়েছে, ওকে। গ্রামারের যে সেগমেন্টটা রয়েছে আমি একটু দেখে নিই ওটা। এক্সারসাইজ 3 ক্লিয়ার। তো এখানে ভয়েস চেঞ্জ রয়েছে। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমি আবারও বলি, আগেও বহুবার বলেছি, যে কোনো গ্রামার আইটেম যখন আমরা টেক্সট কনটেক্সটে করতে যাচ্ছি, অর্থাৎ পাঠ্যসূচির প্রসঙ্গে করতে যাচ্ছি, যেখানে রুলস এলাবোরেটলি বলার কোনো জায়গা নেই, শুধু ওয়ার্কআউট করে দেওয়া আইটেমগুলো এবং রুলসের এলাবোরেশনের জন্য যে সমস্ত গ্রামারের ভিডিও থাকবে সেই গ্রামার ভিডিওগুলো ফলো করতে হবে। তো এখানে রয়েছে দেখতে পাচ্ছি চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বেসিক যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে সাবজেক্টকে অবজেক্টের জায়গায় আনতে হয়, অবজেক্টকে সাবজেক্টের জায়গায় মানে নিয়ে যেতে হয়, এবং এই স্থান বদলের ক্ষেত্রে নাউন থাকলে অপরিবর্তিতভাবে স্থান বদল করে, প্রোনাউনের ক্ষেত্রে প্রোনাউনের ঠিক সাবজেক্টিভ ফর্ম থেকে অবজেক্টিভ বা অবজেক্ট ফর্ম থেকে সাবজেক্ট ফর্মে আসে। এবং দেখতে পাই আমরা কর্তার পরে আমরা একটা অক্সিলারি ভার্ব বসাই বিভিন্ন টেন্স অনুসারে, মেন ভার্বের থার্ড ফর্ম বসে, তারপরে আমরা দেখি একটা বাই বা উইথ টাইপের কিছু বসে ওই পরিবর্তিত অবজেক্টের আগে, আর যদি আদার্স কিছু থাকে অ্যাডভার্বের সেগুলো বসে যায়। এই হচ্ছে ইনজিস্ট রুলগুলো। এইভাবে তো বোঝা সম্ভব নয়, এটা আমি তবু একটা রিমাইন্ডার দিয়ে দিলাম। তো এখানে বলছি দ্য বয় হ্যাজ রেড আউট দ্য লেটার, আমি এইটা তুলবো একটু,
ঠিক আছে, এইটা শুধু তুলবো, পরেরটা থেকে আমি আর তুলবো না। দ্য বয় হ্যাজ রিড আউট দ্য লেটার, দ্য বয় হ্যাজ রিড আউট দ্য লেটার। ঠিক আছে, তো এইটা যে কোনো আইটেম যখন ভয়েসে আমাদের করতে হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভে, তখন কিন্তু আমাকে প্রথমেই দেখে নিতে হবে বাক্যটা পাওয়ার সঙ্গে সঙ্গে যে ওটা কী ধরনের বাক্য রয়েছে এবং ডেফিনেটলি কোন টেন্সে রয়েছে। এখানে যতগুলো বাক্য তোমাদের এই সেগমেন্টে বা এই সেকশনটা রয়েছে সবগুলো কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সই দিয়েছে, এটা সুবিধা করে দিয়েছে। এবং দেখতে পাচ্ছি হ্যাজ রেড আউট, মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। এই আইডেন্টিফিকেশনটা খুব খুব জরুরি, খুব জরুরি। যাই হোক, দ্য বয় হ্যাজ রেড আউট দ্য লেটার। তো আমরা দেখতে পাচ্ছি এই আইটেমটার পাওয়ার সঙ্গে সঙ্গে ভার্বটাকে আলাদা করে নিয়েছি, মানে আইডেন্টিফাই করে নিয়েছি, সাবজেক্টকে আইডেন্টিফাই করে নিয়েছি, অবজেক্টকে আইডেন্টিফাই করে নিয়েছি, এখানে আদার্স বা অ্যাডভার্বিয়ালস নেই। তো আমরা চলে যাব দ্য লেটারের সামনে নিয়ে চলে যাচ্ছি। ওকে, যেহেতু এটা নাউন রয়েছে তাই চলে যাবে। আচ্ছা, আমি একটু পিছিয়ে লিখলে ব্যাপারটা সুবিধা হবে। ওকে, তো আমরা একটা দ্য লেটারকে সামনে নিয়ে যাচ্ছি। আমি একটু ফরম্যাটটা আমি যেভাবে করতে অভ্যস্ত বা শেখাতে অভ্যস্ত দেখাচ্ছি। এবং অবজেক্ট সাবজেক্ট জায়গায় চলে এসেছে, সাবজেক্ট অবজেক্ট জায়গায় যাবে, এবং দেখতে পাচ্ছি এখানে নাউন রয়েছে তাই অপরিবর্তিত, দ্য বয়। ওকে, হয়ে গেছে। এবং আমি বলে দিই শেষের দিক থেকে একটা কাজ আমি করে নেব, একটা না দুটো কাজ। একটা কাজ হচ্ছে বাই বা উইথ কোনো একটা জিনিস বসবে অবজেক্টের আগে, যেহেতু ব্যক্তিবাচক অবজেক্ট রয়েছে তাই বাই। মেন ভাবে থার্ড ফর্মটা বসাবো, কি রয়েছে অলরেডি করাই আছে, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে মেন ভার্বে থার্ড ফর্ম ব্যবহৃত আছে, তো আমরা ওইটাই লিখে দেব। ওকে, রেড আউট। আমি একটু মিনিমাইজ করে ফেললাম অক্ষরের সাইজগুলো, কিছু করার নেই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখছি কি আমরা এরপরে শুধু এ ভি বা অক্সিলারি ভার্বের জায়গাটা রয়েছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে আমাদের যে অক্সিলারি ভার্বটা এখানে বসাতে হয় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হ্যাজ বিন। আনসার ইজ কমপ্লিট। দ্য লেটার হ্যাজ বিন রেড আউট বাই দ্য বয়। আমি এটা একটু অড ওয়েতে করালাম, এটা হয়তো গ্রামারের বইতে এইভাবে বলা নেই, কিন্তু এটা খুব কার্যকরীভাবে করালাম। আমরা একটা বাক্যকে পাওয়ার সঙ্গে সঙ্গে দেখে নেব বাক্যটা কী ধরনের সেন্টেন্স রয়েছে, কোন টেন্সে রয়েছে, এবং তাতে ভার্ব কোনটা, ভার্বকে ধরে সাবজেক্ট খুঁজে বের করব এবং অবজেক্ট খুঁজে বের করব। সাবজেক্ট তো পেয়েই যাব, কারণ কাজটা যে করছে সেই হচ্ছে সাবজেক্ট, এবং ভার্বকে যদি আমরা প্রশ্ন করি কী অথবা কাকে দিয়ে, যদি কোনো আনসার পাই তাহলে সেটা হচ্ছে অবজেক্ট। যদি দুটো পাই তাহলে দুটো অবজেক্ট আমরা পাচ্ছি, একটাকে নিয়ে কাজ করবো, একটা থেকে যাবে। যাই হোক, আমরা তারপরে যে কাজটা শুরু করলাম, অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে গেলাম, সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিয়ে গেলাম। এই স্থান বদলের ক্ষেত্রে নাউন থাকলে কোনো অসুবিধা নেই, যা ছিল তাই বসে যাবে। যদি আমরা দেখি প্রোনাউন্স রয়েছে তাহলে কিন্তু সাবজেক্ট যে ফর্ম প্রোনাউনগুলো আমরা দেখি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় সেগুলো অবজেক্ট ফর্মে চলে যাবে, আর অবজেক্টের জায়গা থেকে ঠিক ভাইসি ভার্সা কেসটা করবে। হয়ে গেল, মেন ভার্বে থার্ড ফর্ম বসবে, ঠিক আছে। তার আগে একটা কি বসবে, অক্সিলারি ভার্ব, সেটা টেন্স ওয়াইজ বিভিন্ন অক্সিলারি বসে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাজ বিন বসিয়েছি, এই তো হচ্ছে আনসার। ঠিক আছে, তো যদি আদার্স কিছু থাকতো তখন আলাদা বিষয় ছিল। তো আমরা মোটামুটি এখন আর এইটাকে এভাবে এলাবোরেটলি পরের আইটেমগুলোকে বোঝাবো না, যেভাবে এটা বোঝালাম আমরা কিন্তু পরের আইটেমগুলো জাস্ট আনসারগুলো করে দেবো। ওকে, আই শ্যাল হ্যাভ বট আ ক্রিকেট ব্যাট বাই টুমরো। তো আই শ্যাল হ্যাভ বট, আমার কেনা হবে বা আমি কিনে থাকবো একটা ক্রিকেট ব্যাট আগামীকাল। বাই টুমরো এখানে আদার্স, আই সাবজেক্ট, শ্যাল হ্যাভ বট ভার্ব এবং আ ক্রিকেট ব্যাট অবজেক্ট। তাহলে আমরা ক্রিকেট ব্যাটকে সামনে নিয়ে যাই। আমি এখানে কথা বলে রাখি, বাই টুমরো এটাকে আমরা কিন্তু সামনে নিয়ে যেতে পারি, অসুবিধা কিচ্ছু হবে না। এটা তো আদার্স পার্ট, একে আমরা সামনেও নিয়ে যেতে পারি, পেছনেও বসাতে পারি, পরিস্থিতি বুঝে মাঝখানেও ঢোকাতে পারি। তো আমরা ক্রিকেট ব্যাটকে নিচ্ছি, এটা কত নম্বর আইটেম, বি। ক্রিকেট ব্যাট, ওকে, ফিউচার পারফেক্ট রয়েছে, তাহলে আমরা করব কি, ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বিন, ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বিন, মেন ভার্ব হচ্ছে বাই, তার থার্ড ফর্ম করাই আছে। ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বিন বট, কার দ্বারা কেনা হবে ব্যাপারটা, বাই মি।
একটা অংশ থেকে গেছে বাই টুমরো। আমি টুমরোটাকে সামনে নিয়ে গেলে শুনতে আরো ভালো লাগতো। বাই টুমরো আ ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বিন বট বাই মি। যদি এটা ফিউচার ইন্ডিফিনিট থাকতো তাহলে উইল বি লিখতাম। ওকে, সামথিং লাইক দ্যাট। তো যাই হোক, আই শ্যাল হ্যাভ বট আ ক্রিকেট ব্যাট বাই টুমরো। আ ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বিন বট বাই মি বাই টুমরো। পরেরটা আমি চলে যাচ্ছি। নেক্সট ওয়ান কি বলছে? সোহিনীজ ফ্রেন্ডস হ্যাজ অর্গানাইজড আ পিকনিক। তাহলে হ্যাজ অর্গানাইজড আ পিকনিক এটা রয়েছে, দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাই ভার্ব, সোহিনীজ ফ্রেন্ডস সাবজেক্ট এবং আ পিকনিক হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এখানে চলে যাচ্ছি আ পিকনিক, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্টের পরে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন বসবে, তাহলে আমরা লিখছি আ পিকনিক হ্যাজ বিন, ও নো হ্যাজ নয়, হ্যাড অর্গানাইজড। Sohini's friends had organized. So a picnic had been organized already, third form একই হবে, by Sohini's friends. A picnic had been organized by Sohini's friends. Clear? তো মোটামুটি আমরা দেখে নিলাম সোহিনীজ ফ্রেন্ডস আর অর্গানাইজড আ পিকনিক, এটা পাস্ট পারফেক্ট টেন্সে ছিল, তাই আমরা করেছি আ পিকনিক হ্যাড বিন অর্গানাইজড বাই সোহিনীজ ফ্রেন্ডস। পরেরটাই চলে যাচ্ছি আমরা। ওকে, দ্য ফুটবল টিম উইল পুট আপ আ ব্রেভ ফাইট। দ্য ফুটবল টিম উইল পুট আপ আ ব্রেভ ফাইট। তো কোয়াইট ন্যাচারালি উইল পুট আপ এটা ভার্ব, কারা এই কাজটা করছে? দ্য ফুটবল টিম। কি করছে না? আ ব্রেভ ফাইট পুট আপ করছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা আ ব্রেভ ফাইটটাকে পাচ্ছি অবজেক্ট হিসাবে, সেটা সাবজেক্টে নিয়ে চলে গেলাম। আ ব্রেভ ফাইট, ওকে। উইল পুট আপ প্রেজেন্ট, ফিউচার ইনডেফিনিট রয়েছে, তাহলে উইল বি পুট আপ বাই দ্য ফুটবল টিম। দ্যাটস ইট। কি দাঁড়ালো আনসারটা? আ ব্রেভ ফাইট উইল বি পুট আপ বাই দ্য ফুটবল টিম। কারণ আমরা দেখে নিয়েছি আ ব্রেভ ফাইট ছিল অবজেক্ট, তাকে সাবজেক্টের জায়গায় নিয়ে এসেছি। সাবজেক্ট ছিল দ্য ফুটবল টিম, এটা ছিল সাবজেক্টের জায়গায়, সরাসরি তাকে অবজেক্ট নিয়ে চলে গেছি। দুটো ক্ষেত্রেই নাউন ফ্রেজ, অর্থাৎ সমস্যা নেই। তার আগে বাই বা উইথ বসবে, ঠিক আছে, বাই বসিয়েছি। এবং তার আগে দেখতে পাচ্ছি মেন ভার্ব ছিল পুট আপ, তার থার্ড ফর্ম পুট আপই আসবে। এবং যেহেতু ফিউচার ইনডেফিনিট ছিল, তাহলে আমরা লিখেছি কি উইল বি, আ ব্রেভ ফাইট উইল বি পুট আপ বাই দ্য ফুটবল টিম। সো মোটামুটি আমরা এই পর্যন্ত যে আলোচনাটা করলাম, তাতে দেখছি আমরা যে কোয়াইট ন্যাচারালি আমাদের গ্রামার সেগমেন্টটাও কভার করে ফেললাম আমরা। না, ভুল বলছি, গ্রামার সেগমেন্টে একটা পার্ট হলো। সো আমরা দুটো পার্ট করলাম মনে হয়, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। 3 নম্বর যেটা রয়েছিল আমি ছেড়ে এসেছি অন্য কারণে। বলে দিই, একটু 3 নম্বরটাকে স্কিপ করেছিলাম। কেন স্কিপ করেছিলাম সেটা বলেও দিই আমি, যে ওখানে ছিল স্টেট ওয়েদার দ্য ফলোইং সেন্টেন্সেস আর ইন অ্যাক্টিভ ভয়েস অর প্যাসিভ ভয়েস। আমি একটা জায়গা স্কিপ করে গেছিলাম। এটা একটু বলে নেওয়া ভালো, যদি এটা ওয়ার্কআউট করার মতো খুব একটা বিষয় নয়। অ্যাকচুয়ালি যেটা ছিল ওখানটাতে আইডেন্টিফাই করার বিষয়। তো আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে একটা বিষয় রয়েছে, বলে নেওয়াটা ভালো, তোমরা সহজেই তাহলে করতে পারবে। একটা বাক্য, আচ্ছা আমি একটু বলে নিই, যেহেতু ওটা স্কিপ করে গেছি আমি, একটু বলে নেওয়া ভালো। এক্সারসাইজ 3টা আমরা একটু করে নিই। এক্সারসাইজ 3 দেখছি কি, স্টেট ওয়েদার দ্য ফলোইং সেন্টেন্সেস আর ইন অ্যাক্টিভ অর প্যাসিভ ভয়েস। নিচের বাক্যগুলো অ্যাক্টিভ ভয়েসে বা প্যাসিভ ভয়েসে রয়েছে, এটা একটু বলো। তো এক্ষেত্রে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, কোনো একটা বাক্য প্যাসিভ ভয়েসে আছে কিনা চেনার জন্য একটা ছোট্ট থিওরি বলো বা রুল বলো বা একটা কায়দা রয়েছে, কৌশল, ট্রিক। আমরা দেখে নেব ওই বাক্যের মধ্যে বি ভার্বের কোনো ফর্ম আছে কিনা, বি ভার্বের কোনো ফর্ম, এবং তার সঙ্গে মেন ভার্বের থার্ড ফর্ম আছে কিনা, এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, বি ভার্বের উপস্থিতি থাকবে, সেটা অ্যামিজার হতে পারে, ওয়াজার হতে পারে, বিন হতে পারে, কিছু একটা হতে পারে। বি ভার্বে কোনো একটা ফর্ম থাকবে, এনি ফর্ম অফ বি ভার্ব, এনি ফর্ম অফ বি ভার্ব। মেন ভার্বের থার্ড ফর্ম থাকবে। যদি থাকে তাহলে আমরা নিশ্চিত হয়ে যাব যে ওটা কিন্তু প্যাসিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েসে তাহলে উল্টোটা,
থাকবে না ওগুলো। তো আমরা দেখে নিচ্ছি অনিল উইল ভিজিট হিজ গ্র্যান্ডমাদার্স হাউস। উইল ভিজিট, এখানে বি ভার্বও নেই, ভিজিটের থার্ড ফর্মও নেই, তাহলে এটা আমাদের ভাবার কোনো জায়গা নেই। দ্য প্রেসিডেন্ট হ্যাজ লেফট হিজ অফিস। হ্যাজ বসছে, বি ভার্ব কিছু নেই, ইজ আর ওয়াজ আর বিন কিচ্ছু নেই, মেন ভার্বে থার্ড ফর্ম রয়েছে ঠিকই, তাহলেও এটা কিন্তু প্যাসিভ ভয়েস নয়। দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন ফিনিশড বাই দ্য স্টুডেন্টস। বি ভার্বে একটা ফর্ম রয়েছে কিন্তু বিন রয়েছে, এবং মেন ভার্বে থার্ড ফর্ম ফিনিশড রয়েছে। সো দ্য থার্ড ওয়ান ইজ ইন প্যাসিভ ভয়েস। ফার্স্ট টু আর ইন অ্যাক্টিভ ভয়েস, দ্য থার্ড ওয়ান ইজ ইন প্যাসিভ ভয়েস। ফোর্থ ওয়ান, প্রমিতাস লিভ হ্যাজ বিন স্যাংশনড বাই দ্য স্কুল অথরিটি। দ্যাটস ইট। বিন রয়েছে এবং স্যাংশন থার্ড ফর্ম রয়েছে। সো কোয়াইট ন্যাচারাল আমরা নিশ্চিত হয়ে নিলাম। দ্য ফোর্থ ওয়ান ইজ অলসো ইন প্যাসিভ ভয়েস। সো এটাই হচ্ছে ব্যাপার। এটা ওয়ার্কআউট করার মতো কোনো বিষয় ছিল না, যাই হোক তো আলোচনা করে দেওয়া উচিত ছিল। সামহাউ আই স্কিপড ইট বাই মিস্টেক, আই এম সরি ফর দ্যাট। সো আই হ্যাভ ডান ইট। লেটস গো ফর দ্য নেক্সট সেকশন, দ্যাট ইজ এক্সারসাইজ 5, subsection better to say, because we are doing now the grammar segment or grammar section, and all these are the subsections. Exercise 5. Okay, exercise 5. Okay, I will just write down the first one on the board and definitely work it out. After that I would simply go for the answers, because I think personally that the first one should be demonstrated on the board to clarify my stance while doing these items. Okay, so go for that. I said to him, there is the instruction. We should read the instruction first. Change the following sentences into indirect speech. So in another word, or in other words, it is the segment or subsegment for narration sense. Okay, তো আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে যাব, ইনডাইরেক্ট ন্যারেশনে যাব। তো I said to him, I said to him, okay, will you share your tiffin with me? Will you share your tiffin with me? Oh, I'm sorry. So while doing any item of narration change, what you should follow first, or what you should do first after getting the item, please concentrate on the inverted comma portion, that is otherwise known as the your reported speech. The first one outside the inverted comma is called reporting speech, and this one that is within the inverted comma, that is called your reported speech. So while doing such kind of item, after getting the item, first concentrate on this portion, অর্থাৎ জিনিসটা পাওয়ার পরে তোমরা কিন্তু প্রথমে কনসেন্ট্রেট করো এই জায়গাটাতে। উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি, এই যে কথাটা আমরা কনসেন্ট্রেট করবো, মানে কি দেখে নেবো এটা কী ধরনের বাক্য আছে। কী ধরনের বলতে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, কী ধরনের বাক্য দেখে নিলাম। এবং দেখে নেবো আরেকটা জিনিস, যে ওখানে কোন টেন্সটা রয়েছে। দেখছি আমরা উইল ইউ শেয়ার, মানে এটা ফিউচার ইনডেফিনাইটে রয়েছে। এরপর আমরা পরের পার্টে একটু কনসেন্ট্রেট করবো, দেখে নেবো অন্য কিছু দেখার দরকার নেই, জাস্ট দেখবো এইখানে ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে নাকি ফার্স্টে আছে নাকি ফিউচারে আছে। তো যদি প্রেজেন্ট এবং ফিউচারে থাকে তাহলে আমাদের অনেকটাই সুবিধা হয়ে যাবে, একটু খাটনি কমবে। আর যদি পাস্টে থাকে একটু খাটনি বাড়বে। ইউজুয়ালি অন দ্য এক্সাম পেপার্স ইউ আর গিভেন দ্য আইটেমস অবভিয়াসলি ইন পাস্ট টেন্স, দ্যাটস ইট। খুব কম ক্ষেত্রে এটা রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে বা ফিউচারে থাকে। তো আমরা দেখে নেবো এবারে চেঞ্জটা করব। এখানে চেঞ্জ বলতে এক্স্যাক্টলি চেঞ্জটা শুধু ভার্বে চেঞ্জ আসবে, এবং সেটা দেখে নেবো এর ভেতরে কি বাক্য আছে সেই অনুসারে। এটা কোয়েশ্চেন আছে, সো দ্যাটস আমি আনসারটা করবো কি আই আস্কড, সেড টু বদলে হয়ে যাবে আস্কড, আই আস্কড হিম। এরপরে করবো কি, যদি দেখি কোয়েশ্চেন রয়েছে এবং কোয়েশ্চেনটা ভার্ব দিয়ে শুরু হয়েছে অর্থাৎ ক্লোজ কোয়েশ্চেন, তাহলে আমরা ইফ অথবা হোয়েদার কিছু একটা বসাবো। হোয়েদারে বানান ছাত্রছাত্রীরা প্রায় তোমরা ভুল করো, তাই আমি ইফ বসাবো। এরপরে যে অংশটা রয়েছে সেটাকে আমরা অ্যাসার্টিভে ভাবার চেষ্টা করবো, অ্যাসার্টিভ। যদি ডব্লিউএইচ কোয়েশ্চেন থাকে ডব্লিউএইচ কোয়েশ্চেনটাকে বসিয়ে দেবো, তার আবার অনেক রকম ব্যাপার স্যাপার রয়েছে। যাই হোক, আই আস্কড হিম ইফ, ওকে। ইফে করে কি আসবে, আমি বলেছি ইউ উইল শেয়ার ইউর টিফিন উইথ মি, এইটা ভাবতে হবে। তাহলে ইউটা কে, ইউ হচ্ছে হিম, তাহলে আমরা কর্তা ফর্মে বসাবো ইফ হি।
উইল থেকে উড আসবে, কারণ হি ইউর সঙ্গে উইল ছিল, হির সঙ্গে উইল আসবে। হি উড শেয়ার, ইউর মিনস হিজ, টিফিন টিফিন উইথ, মিটাকে মি থেকে যাবে কারণ এখানে কর্তা যে তাকেই বোঝাচ্ছে। তাহলে কি দাঁড়ালো? আই আস্কড হিম ইফ হি উড শেয়ার হিজ টিফিন উইথ মি। তো আমরা এই সমস্ত রুলস তো বলে বলে এখানে প্রত্যেকটা আইটেম করাতে পারবো না, আমি জাস্ট জিনিসটা বোঝালাম যে কোনো একটা আইটেম যখন করবো তার প্রথম কী কী কাজ, তারপর রুলসগুলো আমাদের আগে থেকে শিখে নিতে হবে, সেই শেখা অনুসারে আমরা তাকে প্রয়োগ করব। জাস্ট বিফোর দ্যাট প্লিজ ফলো দ্য ইনস্ট্রাকশন দ্যাট আই জাস্ট গেভ ইউ, দ্যাট আফটার গেটিং দ্য item concentrate on the reported speech that is within the inverted comma and try to find out the type of the sentence. Okay, identify it whether it is assertive or imperative or interrogative or optative sentence. Then try to concentrate on the tense of the reported speech verb. Then come to the tense of the basic tense of the reporting verb. তারপরে আমরা যা যা করা তাই করব, তাই করলাম এখানটাতে। তো আমরা এরপরে কিন্তু এতটা সময় এখানে দেবো না, আমরা চলে যাব পরে যে জিনিসগুলো রয়েছে সেগুলোতে চলে যাচ্ছি। ওকে ওকে, লেটস গো ফর দ্যাট। অঞ্জনস মাদার সেড ইউর ফাদার হ্যাজ লেফট ফর মুম্বাই, ভেতরটা দেখছি অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, তাহলে আমরা করব কি, এখানে অঞ্জনস মাদার সেড টু সামবডি নেই কিন্তু, কারোকে উদ্দেশ্য করে বলেছেন এরকম নয়, তাহলে আমরা সেডটাকে সেড রাখবো। তাহলে কি করব, যে অঞ্জনস মাদার said that your father, মানে অঞ্জনের বাবা, means his father বলছে কি has left, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছি পাস্ট, এখানে পাস্ট থাকলে তার প্রভাবে ভেতরটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে হিজ ফাদার এখানে ছিল হ্যাজ লেফট, ওটা হয়ে যাবে হ্যাড লেফট for Mumbai. Okay, Anjan's mother said that his father had left for Mumbai. Okay, Anjan's mother said your father has left for Mumbai. That was the actual item and this is the worked out item. Next one, the girls, it is not in singular, it is in plural, sorry. The girls triumphantly said, hooray, we have won the match. তো মেয়েরা খুব উল্লাসের সঙ্গে, জয়ের আনন্দে উল্লাস করতে করতে বলেছিল হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। সো দিস ইজ এক্সক্লামেটরি সেন্টেন্স। সো হোয়াট শুড উই ডু? দ্য গার্লস এক্সক্লেইমড ইন জয় অর এক্সাইটমেন্ট, এটাও লিখতে পারো, অর জয়াস এক্সাইটমেন্ট, এটাও লিখতে পারো। দ্য গার্লস এক্সক্লেইমড ইন জয়াস এক্সাইটমেন্ট, এটা দিকেও লিখে তাও আরও ভালো। যাই হোক, বেসিক্যালি এটা করতে হবে, দ্য গার্লস এক্সক্লেমড ইন জয়। ওকে, দ্যাট কি বলেছিল তারা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুররে কিন্তু এর মধ্যে ঢুকে গেছে এক্সক্লেমড ইন জয়ের মধ্যে, ওটাকে আর ভাবা যাবে না। সো দে, উই মিনস এখানে দে হয়ে যাবে, তারা চেয়েছিল এই বলে যে তারা জিতে গেছে বা জিতে গিয়েছিল। দে হ্যাভ ছিল হ্যাড হয়ে যাবে, যেহেতু এটা পাস্ট রয়েছে এখানে রিপোর্টিং ভাবটা। দে হ্যাড ওন the match. The girls exclaimed in joy that they had won the match. Clear is it? I think it is clear. So 2 more items are there. Let's do them quickly. Next one, I'm going for the next 2 items with a bit sharpness. He says, let you be successful in life. Okay, অ্যাকচুয়ালি এই ধরনের বাক্যটা মে দিয়ে থাকলে আরও ভালো হতো, মে ইউ বি, লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ, এই বাক্যটা থেকে বেটার হতো মে ইউ বি। আমরা যখন করবো কিন্তু মে দিয়েই করবো। হি সেজ, সো হি উইসেস, এইবার একটা মজা আছে, সে তো বলে দিল তোমাদেরকে সফল হতে হোক জীবনে, তাহলে উইশ কাকে করলো? তুমি, ইউ মানে তুমি বোঝায়, তোমরাও বোঝায়, তাহলে আমরা কোনো একটা অপশন ধরে এগোতে হবে আমাদেরকে। তাহলে হি উইসেস, ঠিক আছে, সামবডি আমরা বলি, তাহলে উইসেস সামবডি লিখতে পারি,
সামওয়ান লিখতে পারি অর জাস্ট ওয়ান বলে লিখতে পারি। তাহলে হি উইসেস সামবডি দ্যাট, সামবডি লিখবো যদি তাহলে এখানেও সামবডি লিখতে হবে, যদি এখানে ওয়ান ইউজ করি তাহলে এখানে ওয়ান। আমার মতে ওয়ান লেখাটা অনেক বেশি সুইট সাউন্ডিং, বেটার সাউন্ডিং। হি উইসেস সামওয়ান বা উইসেস ওয়ান দ্যাট ওয়ান মে, এখানে লেট দিলে হবে না, ঠিক আছে? ওয়ান মে বি সাকসেসফুল ইন লাইফ, কারণ ওয়ান লেট বি সাকসেসফুল এটা হয় না, মে বি সাকসেসফুল ইন লাইফ। তাহলে আমরা আনসারটা কি দাঁড়া করলাম? হি উইসেস ওয়ান দ্যাট ওয়ান মে বি সাকসেসফুল ইন লাইফ, অথবা যদি হি লিখি হি উইসেস সামওয়ান দ্যাট সামওয়ান মে বি সাকসেসফুল ইন লাইফ। একটু খটোমটো শুনতে লাগছে কিন্তু কিছু করার নেই। নেক্সট ওয়ান, দ্য ক্যাপ্টেন ইনফর্মড দ্য টুর্নামেন্ট ওয়াজ পোস্টপোন্ড লাস্ট মান্থ। ক্যাপ্টেন জানিয়েছিলেন যে টুর্নামেন্টটা গত মাসেই স্থগিত হয়ে গেছে। তো কোয়াইট ন্যাচারালি ইনফর্ম কাকে সেটাও বলা নেই। তো আমরা আর এখানে ওই রকম অত বেশিতে যাব না, আমরা জাস্ট এখানে যেহেতু কর্তা দরকার ছিল ওই জন্য আমরা এটা করেছিলাম। এখানে করবো দ্য ক্যাপ্টেন ইনফর্ম দ্যাট, the captain informed that the tournament, এইবার এটা খেয়াল করতে হবে, এটা উপরটা ছিল যেহেতু আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্টে ছিল, তাই এখানে কোনো টেন্সের পরিবর্তন ঘটেনি। কিন্তু এখানে দেখতে পাচ্ছি পাস্ট রয়েছে এবং ভেতরে রয়েছে পাস্ট ইনডিফিনাইট। তাহলে কি হয়ে যাবে? বাইরের এই ভার্বটা অর্থাৎ রিপোর্টিং ভার্বের পাস্ট টেন্সের প্রভাবে ভেতরে যে পাস্ট ইনডিফিনাইট ছিল সেটা চেঞ্জ হয়ে গিয়ে হবে পাস্ট পারফেক্ট। The tournament had been postponed the last month means the previous month, তখন টাইম সিকোয়েন্সে যে ওয়ার্ডগুলো সেগুলো বদলে যাবে, the previous month, that's it, okay? So আমরা মোটামুটি লেসন 3 অর্থাৎ যেটা ক্লাস 9-এর লেসন 3 অটাম যে কবিতাটা ছিল তার কম্প্রিহেনশন এবং গ্রামারের যে আইটেমসগুলো দেওয়া রয়েছে টেক্সটের উপর বেস করে বা ভিত্তি করে সেগুলো করে ফেললাম। এরপর যেটা রয়েছে সেটা কিন্তু কম্পোজিশন পার্ট, যেটাকে আমরা অন্য ভাষায় বলি রাইটিং স্কিল। আমরা কিন্তু ওটা আজকে আর করবো না, বিকজ দ্য ক্লাস হ্যাজ অলরেডি বিন আ লেংদি ওয়ান। সো লেটস পোস্টপোন ইট ফর দ্য নেক্সট ক্লাস, মিনস দ্য নেক্সট সেগমেন্ট, দ্যাট ইজ কম্পোজিশন সেগমেন্ট। আজকে এই পর্যন্তই থাক, পরের ক্লাসে আমাদের রাইটিং স্কিলটা হবে। সো